আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর 50 নম্বরে যে কম্পাইলেশন প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার ভূগোল বিষয়ের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, পূর্ণমান বলা হয়েছে 50। একের দাগের দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 9 = 9। 1.1 প্রশ্ন, সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো, এটা লিখবে তোমরা গয়েরটা, এরা কঠিন শিলায় গঠিত। 1.2 সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, এটা হবে ক্ষয়েরটা, কর্কটক্রান্তি রেখা। 1.3 মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, এটা হয়ে যাবে গয়েরটা, দক্ষতা। 1.4 বিষুব রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো, এটা উত্তর হয়ে যাবে কয়েরটা, 0 ডিগ্রি। 1.5 ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়, এটা উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, ভঙ্গিল পর্বত। 1.6 বলা হয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো, এটা উত্তর হয়ে যাবে গয়েরটা, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা, জল ধারণ ক্ষমতা কম। 1.7 দেখো অক্ষরেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, এইটা উত্তর হয়ে যাবে গয়েরটা, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 1.8 প্রশ্ন দেখো বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, এটা উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, লাভা মালভূমি। 1.9 দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো, এইটা উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, কালিম্পং জেলা, সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এবার দেখো 2 দাগের বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 2.1 প্রশ্ন দেখো দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। শূন্যস্থানে তোমরা 90 ডিগ্রি লিখতে পারো বা সমকোণে ছেদ করেছেও লিখতে পারো। 2.2 প্রশ্ন দেখো আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, এখানে লিখবে রেগোলিথ বলে। 2.3 প্রশ্ন দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, তোমরা তিস্তা লিখতে পারো, মহানন্দাও লিখতে পারো। 3 দেখো বলা হয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 × 3 = 3। 3.1 দেখো নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটা হয়ে যাবে ভুল। 3.2 কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এটাও হয়ে যাবে ভুল। 3.3 অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি, এটা হয়ে যাবে ঠিক। তাহলে 3.1 হয়ে গেল ভুল, 3.2 ভুল, 3.3 হয়ে গেল ঠিক। 4 বলা হয়েছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 × 3 = 3। 4.1 দেখো কোনো স্থানে দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে সেই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। দেখো যেহেতু আমাদের দ্রাঘিমা বলে দেওয়া হয়েছে 24 ডিগ্রি পূর্ব, আর ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা বার করতে বলেছে, তাই আমাদের এখানে 180 ডিগ্রি বিয়োগ 24 ডিগ্রি করতে হবে। 180 ডিগ্রি বিয়োগ 24 ডিগ্রি পশ্চিম সমান বিয়োগ করে বেরোচ্ছে 156 ডিগ্রি পশ্চিম। 4.2 প্রশ্ন দেখো একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, তোমরা লিখবে তিব্বত বা তিব্বতীয় মালভূমি। 4.3 প্রশ্ন দেখো কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা লিখবে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে। 5 প্রশ্ন দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠা শর্তগুলি উল্লেখ করো। চলো আমরা একটু দেখে নেব। তোমরা লিখবে যে পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা উপাদানের কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই,
প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রী হলো নিরপেক্ষ সামগ্রী। তারপর লিখবে নিরপেক্ষ উপাদান আগামী দিনে সম্পদে পরিণত হতে পারে, তবে তার কিছু শর্ত আছে। যেমন একে লিখবে কার্যকারিতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদানের যদি কার্যকারিতা থাকে এবং তা যদি মানুষের কাজে লাগে তাহলে তা সম্পদে পরিণত হবে। উদাহরণ হিসেবে কয়লার কথা বলা যায়। কয়লা যখন মাটির নিচে থাকে তখন তাকে সম্পদ বলা যায় না, কিন্তু কয়লা পুড়ে যখন তাপশক্তি উৎপন্ন হয় তখন তাকে সম্পদ বলা যায়। এটা কয়লার কার্যকারিতা। 2 নম্বরে লিখবে যে উপযোগিতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদান যদি হঠাৎ করে মানুষের উপযোগী হয়ে ওঠে তাহলে তা সম্পদে পরিণত হয়। যেমন পতিত জমি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তা সম্পদ নয়, কারণ তার উপযোগিতা নেই, কিন্তু সেই জমিতে যদি কর্ষণ করে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে কৃষিকাজের উপযোগী করে তোলা যায় তবে তা সম্পদে পরিণত হবে। 3 নম্বর পয়েন্টে লিখবে যে অভাব মোচনের ক্ষমতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদানের যদি এমন গুণ থাকে যার সাহায্যে সে মানুষের কোনো নির্দিষ্ট অভাব চাহিদা পূরণ করতে পারে তবে তাকে সম্পদ বলা যায়। যেমন নদীর মাছ নিরপেক্ষ উপাদান, কেউ যদি সেই মাছ ধরে বিক্রি করে বা খাদ্য হিসেবে গ্রহণ করে তবে তা সম্পদে পরিণত হবে। 4এরটা দেখো পয়েন্ট লিখবে বিক্রয়যোগ্যতা থাকবে। নিরপেক্ষ সামগ্রীর বিক্রয় করে অর্থ উপার্জিত হলে তা সম্পদে পরিণত হবে। কৃষক তার জমিতে ধান, গম প্রভৃতি শস্য চাষ করে তার উদ্বৃত্ত অংশটা বিক্রয় করে অর্থ উপার্জন করে, সেটা সম্পদে তাহলে পরিণত হবে। এবার আমরা চলে যাব 5.2 এর প্রশ্ন। দেখো জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, তোমাদের দুটি ব্যবহার লিখতে বলা হয়েছে। এখানে আমি 8টা ব্যবহার রেখেছি, তোমরা এখান থেকে প্রয়োজন মতো দুটো নিয়ে নিতে পারো। তো আমি যেটা ভেবেছি দুটো। 3 নম্বরে দেখো উদ্ধার কার্যে লিখবে যে জিপিএস প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনার স্থল চিহ্নিত করা যায়, তাই দ্রুততার সাথে উদ্ধার কার্য সম্পন্ন হয় এবং ত্রাণ পৌঁছে দেওয়া সহজ হয়। তারপরে 4 নম্বরেরটা যে অপরাধ দমনে জিপিএস এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায়। অপরাধ দমনে জিপিএস উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তোমরা এই 8টার মধ্যে যে কোনো পছন্দ মতো তোমাদের দুটো দিয়ে দিও। 5.3 দেখো নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কি কি? তোমরা লিখবে প্রথমে যে ধৌত প্রক্রিয়া, অতিরিক্ত জলসেচের কারণে মাটির এ স্তরের খনিজ বি স্তরে চলে যাওয়ায় মাটির ওপরের স্তর খনিজহীন ও অনুর্বর হয়। পরের পয়েন্টে লিখবে নাব্যতা হ্রাস, নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহার করলে জলের গতি হ্রাস পাওয়ায় প্রচুর পলি সঞ্চয় হয়, আর পলি সঞ্চয়ে নদী খাত ভরাট হওয়ায় নদীর নাব্যতা হ্রাস পায়। তারপর লিখবে দূষণ, জলপথ পরিবহনে পরিবহন মাধ্যমগুলির কারণে জলের দূষণ মাত্রা বেড়ে যায়। পরের পয়েন্টে লিখবে যে ব্যয়বহুল, নদী বা খালের জলকে পানীয় জলে পরিণত করতে অনেক বেশি অর্থ ব্যয় হয়। তারপরের পয়েন্ট দেবে যে ব্যবহারযোগ্যতা হ্রাস, শিল্প বজ্র অপরিশোধিত অবস্থায় নদী ও খালে মিশলে নদী ও খালের জলের ব্যবহারযোগ্যতা হ্রাস পায়। পরে লিখবে ব্যবহার অনুপযোগী, ধর্মীয় শহরে ধর্মীয় উপাচারের সামগ্রী বিবেচনাহীনভাবে নদীতে নিক্ষেপ নদীর জলকে ব্যবহারের অযোগ্য করে তোলে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 5.4 প্রশ্নে বলা হয়েছে আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। দেখো তোমরা লিখবে যে মানুষের ভূমিকা। একে লিখবে বাসগৃহ নির্মাণের মাধ্যমে শিলার বিচূর্ণন ঘটে।
2 লিখবে কৃষিকাজের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটে। 3 নম্বরে লিখবে খনিজ উত্তোলন, জলাশয় খনন, শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবহবিকার ঘটায়। আচ্ছা, এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে অন্যান্য প্রাণীদের ভূমিকা। 1 লিখবে খরগোশ, ইঁদুর, কেঁচো, পেইরি, কুকুর প্রভৃতি মৃদভেদী প্রাণীরা মাটিতে গর্ত করে বাস করে ও শিলার বিচূর্ণন ঘটায়। 2 লিখবে প্রাণীদের মৃতদেহ ও বজ্র পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। এরপর আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। দেখো বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার দেখো 3 × 3 = 9। 6.1 প্রশ্ন দেখো আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? চলো উত্তরটা একটু দেখে নিই। তোমরা লিখবে যে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করা সত্ত্বেও আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে পারি না। তার কারণ হলো আমরা যেখানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা, বাড়িঘর ইত্যাদি সব কিছুই আমাদের সঙ্গে আবর্তন করে চলেছে। অর্থাৎ আমাদের সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে চলমান বস্তুকে দেখতে পাই না বলে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। পরেরটা লিখবে যে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তাল রেখে বায়ুমণ্ডলও পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ছুটে চলেছে, যার ফলে আমরা আবর্তন গতি অনুভব করতে পারি না। পরেরটা লিখবে যে পৃথিবীর আকৃতি গোলীয় হওয়ায় এর প্রতিটি স্থানের আবর্তনের বেগ সুনির্দিষ্ট, স্থায়ী ও অপরিবর্তনশীল, তাই আমরা আবর্তন বেগ বুঝতে পারি না। তারপর লিখবে বৃহৎ পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন বেগ উপলব্ধি করা অসম্ভব। 6.2 প্রশ্ন দেখো পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। চলো আমরা উত্তরটা দেখে নিই। তোমরা 1 নম্বর পয়েন্টে লিখবে কৃষিকাজের সুবিধা। কৃষিকাজের সুবিধাতে লিখবে যে সমভূমি অঞ্চল নদী গঠিত উর্বর পলি মাটি দিয়ে গঠিত বলে কৃষিকাজের সুবিধা হয়। আর সমভূমি অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকাও তাই কৃষিকাজ। যেমন গাঙ্গেয় সমভূমিতে ধান, পাট, ইক্ষু প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সমভূমি অঞ্চল সমতল প্রকৃতির হয় বলে সড়কপথ, রেলপথ ও জলপথের মাধ্যমে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্টে লিখবে অনুকূল জলবায়ু। পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চল অপেক্ষা সমভূমি অঞ্চলের জলবায়ু মনোরম হয়। এখানে উষ্ণতা চরমভাবাপন্ন নয়, আবার জলভাগ ব্যাকেটে লিখবে পুকুর, নদী, খাল, বিল ব্যাকেট শেষ করবে বেশি থাকায় বৃষ্টিপাতও পর্যাপ্ত হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে জনবসতির বিস্তার। সমতল ভূভাগ, উর্বর মৃত্তিকা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অনুকূল জলবায়ু, কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি কারণে সমভূমিতে ঘন জনবসতি গড়ে ওঠে, যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পের বিকাশ। সমতল ভূভাগ, অনুকূল জলবায়ু, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সুলভ শ্রমিক, কৃষিজ কাঁচামালের যোগান প্রভৃতি কারণে সমভূমিতে শিল্পের বিকাশে সুবিধা হয়, যেমন পশ্চিমবঙ্গে হুগলি ও হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 6 নম্বরে লিখবে নগরায়নের সুবিধা। সমভূমিতে একাধিক সুযোগ সুবিধার কারণে আধুনিক সভ্যতার পরিচায়ক নগর সভ্যতার বিকাশ ঘটে। গ্রাম থেকে শহরে রূপান্তরের প্রক্রিয়াই হলো নগরায়ন। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই প্রভৃতি মহানগরগুলি সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছে। 7 নম্বর পয়েন্টে লিখবে অন্যান্য গুরুত্ব। সমভূমি অঞ্চলে অনাবাদী তৃণভূমিগুলিতে পশুচারণ ক্ষেত্র গড়ে তোলা সুবিধাজনক। নদ নদী, জলাশয়ের আধিক্য এবং অনেক ক্ষেত্রে সমুদ্র সান্নিধ্য থাকায় উপকূলীয় সমভূমিতে ব্যাকেটে লিখবে মৎস্য চাষ ও মৎস্য শিকার ক্ষেত্র গড়ে ওঠে।
ঘন জনবসতি থাকায় শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবার উন্নতি ঘটে। মানুষের সংস্কৃতিও উন্নত হয়। কৃষি ও শিল্পের বিকাশ ঘটে বলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি ঘটে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, পরের 6.3 বলা হয়েছে আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তোমরা একদিকে করবে বিষয় বাঁদিকে, মাঝখানে আগ্নেয় পর্বত, তারপর ডান দিকে ক্ষয়জাত পর্বত। বিষয়ে একে লিখবে সৃষ্টির কারণ। আগ্নেয় পর্বতে লিখবে যে ভূপৃষ্ঠের দুর্বল ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা বাইরে বেরিয়ে এলে এই ধরনের পর্বত গঠন করে। ক্ষয়জাত পর্বতে লিখবে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, আবহবিকার প্রভৃতি বাহ্যিক শক্তি দ্বারা ক্ষয়ের ফলে এই পর্বতের সৃষ্টি হয়। 2 নম্বরে লিখবে শিলার ধরন। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে লিখবে একমাত্র আগ্নেয় শিলা দিয়ে গঠিত, আর সাধারণ আগ্নেয় রূপান্তরিত শিলা গঠিত, তবে পাললিক শিলাও হতে পারে, এটা ক্ষয়জাতের ক্ষেত্রে। 3 নম্বরে বয়সে লিখবে নবীন থেকে প্রাচীন হতে পারে। ক্ষয়জাততে লিখবে সাধারণত এই ধরনের পর্বত প্রাচীন হয়। উচ্চতাতে লিখবে আগ্নেয়র ক্ষেত্রে যে বারবার অগ্নুৎপাতের ফলে এই ধরনের পর্বতের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পায়। ক্ষয়জাতে লিখবে ক্রমাগত ক্ষয়ের ফলে এই ধরনের পর্বতে উচ্চতা ক্রমশ কমতে থাকে। 5 নম্বর পয়েন্টে লিখবে পর্বতের আকৃতি। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে লিখবে আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু আকৃতি বা গোলাকৃতি হয়ে থাকে, আর ক্ষয়জাতর ক্ষেত্রে লিখবে সাধারণত চ্যাপ্টা ও গোলাকৃতি মস্তক বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে। 6 বিষয়ের ক্ষেত্রে লিখবে প্রয়োজনীয় শক্তি, আর আগ্নেয়র ক্ষেত্রে লিখবে যে ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে বা টেকটনিক আলোড়নের ফলে আগ্নেয় পর্বত গঠিত হয়। আর ক্ষয়জাতর ক্ষেত্রে লিখবে বহির্জাত শক্তির প্রভাবে এই পর্বত ধীরে ধীরে ক্ষয় পেয়ে গড়ে ওঠে। এবার দেখো 7 দাগের বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 প্রশ্ন দেখো, চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। কয়ে বলা হয়েছে দিগন্ত রেখা, আর ক্ষয়ে বলা হয়েছে ধ্রুবতারা। দেখো, ক দিয়ে দিগন্ত রেখা লিখবে, লেখার পরে লিখবে যে ভূপৃষ্ঠ ও আকাশের আপাত মিলনস্থলকে দিগন্ত বলে। দিগন্তই ভূপৃষ্ঠে আমাদের দৃষ্টির সীমারেখা। পর্বতের ওপরে বা বিমানে যতই ওপরের দিকে আরোহণ করা যায় দিগন্তের পরিধি ততই বাড়তে থাকে, তাই একে সবসময় গোলাকার দেখায়। পৃথিবী সমতল হলেও দিগন্ত রেখার পরিধি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেত না, বরং একই থাকতো। এই ছবিটা তোমরা অঙ্কন করে দিও। আচ্ছা, এরপরে চলে আসবো ধ্রুবতারা। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তের নাম সুমেরু। এই সুমেরুর ঠিক মাথার ওপর আকাশে আছে ধ্রুবতারা। পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের যে কোনো জায়গা থেকে ধ্রুবতারাকে আকাশের একই কোণে বা জায়গায় দেখা যেত, কিন্তু পৃথিবী গোলাকার বলে উত্তর গোলার্ধের যে কোনো জায়গা থেকে যতই উত্তরের দিকে যাওয়া যায় ধ্রুবতারাকে ততই মাথার ওপর উঠতে দেখা যায়। এইভাবে এগোতে এগোতে সুমেরুতে গেলে ধ্রুবতারাকে ঠিক মাথার ওপর অর্থাৎ 90 ডিগ্রিতে দেখা যাবে। দক্ষিণ গোলার্ধে ধ্রুবতারাকে দেখা যায় না। পৃথিবীর সমতল ক্ষেত্র হলে ধ্রুবতারাকে পৃথিবীর সর্বত্র একই স্থান থেকে দেখা যেত। তোমরা এই ছবিটা অঙ্কন করে দিও। দেখো, 7.2 প্রশ্ন বলা হয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণ সহ লেখো। তোমরা লিখবে যে তুষারের কাজ উচ্চ অক্ষাংশের শীতল জলবায়ু বা
উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রক্রিয়া বেশি কার্যকর হয়। শীতল জলবায়ু অঞ্চলে শিলাস্তরে ফাটলের মধ্যে থাকা জল রাতে অধিক ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিণত হয়। জল বরফে পরিণত হলে আয়তনে প্রায় 9% বেড়ে যায়, আর ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 2115 কেজি চাপ প্রয়োগ দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে। দিন ও রাতের উষ্ণতার তারতম্যে জল ও বরফের চাপ বাড়া বা কমার জন্য শিলায় পীড়ন সৃষ্টি হয়। এই পীড়নে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যে তীক্ষ্ণ কোণাকৃতি শিলাখণ্ডে পরিণত হয় তাকে স্ক্রি বা ট্যালাস বলে। ট্যালাস দিয়ে গঠিত ভূমিরূপ ব্লকস্পেট ফেলসেনমের প্রস্তরক্ষেত্র নামে পরিচিত। শিলাস্তরে চাপ হ্রাস, জলস্রোতে সৃষ্ট বুদবুদের আঘাত, মৃত্তিকা কণার উৎপাটন প্রভৃতি প্রক্রিয়ায় আবহবিকার ঘটে। তোমরা এই ছবিটা অঙ্কন করে দিও। আচ্ছা, পরে জারণ বা অক্সিডেশন লিখবে যে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলার খনিজের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে অক্সিডেশন বা জারণ নামে অভিহিত করা হয়। রাসায়নিক আবহবিকারের এই প্রক্রিয়াটি সর্বব্যাপী, কারণ ভূপৃষ্ঠের জল, বৃষ্টিপাতের জল, ভৌম জল প্রভৃতি বিভিন্ন প্রকার জলের অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। যেসব শিলায় লোহার ভাগ বেশি থাকে সেগুলি অক্সিডেশনের ফলে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, কারণ লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এর ফলে হলদে বা বাদামি বর্ণের একটি নতুন যৌগ পদার্থ সৃষ্টি হয়ে লোহা অতি সহজেই ক্ষয়ে যায়। লোহার মতো পাইরক্সেন, অ্যাম্ফিবোল, বায়োটাইট প্রভৃতি খনিজের ওপরেও জারণ প্রক্রিয়া কার্যকর হয়। লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা খুব কঠিন, অর্থাৎ সহজে ক্ষয় হয় না। কিন্তু অক্সিডেশনের জন্য লোহা ফেরিক অক্সাইডে পরিণত হলে সহজেই ভেঙে যায়, এই জন্যই লোহায় মরচে পড়ে। লোহা সমৃদ্ধ মৃত্তিকায় জারণ প্রক্রিয়ার প্রভাবে লাল, হলুদ, বাদামি ছোপ বা আভা সৃষ্টি হয়। 4FeO+O2 সমান 2Fe2O3, অর্থাৎ ফেরাস অক্সাইড প্লাস অক্সিজেন সমান ফেরিক অক্সাইড। উদাহরণে লিখবে যে উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে কিরিবুরুর লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। দেখো 7.3-এর প্রশ্ন কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হয়? তোমরা লিখবে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে প্রসারিত। জলবায়ুর বেশিরভাগ উপাদান মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত। পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু বলে। পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করা হলো। লিখবে যে বৃষ্টিপাত, মোট বৃষ্টিপাতের প্রায় 90% পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত প্রবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের সময় পশ্চিমবঙ্গে বৃষ্টিহীন শুষ্ক জলবায়ু বিরাজ করে। তারপর লিখবে উষ্ণতা, জুনের দ্বিতীয় সপ্তাহে প্রচণ্ড উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। মৌসুমী বৃষ্টিপাত দ্বারা তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। পরে লিখবে ঋতু পরিবর্তন, সূর্যের আপাত পরিক্রমণ এবং মৌসুমী বায়ুর আগমন, ব্র্যাকেটে লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং মৌসুমী বায়ুর প্রত্যাগমন, ব্র্যাকেটে লিখবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এর ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করা যায়। গ্রীষ্মকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ঠিক আগের সময়, বর্ষাকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহকাল,
শরৎকাল দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, আর শীতকাল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহকাল। তারপর লিখবে বায়ু প্রবাহ। স্থলভাগে নিম্নচাপ ও জলভাগে উচ্চচাপ বিরাজ করায় এপ্রিল থেকে আগস্ট মাসে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। 15ই অক্টোবরের পর জলভাগে নিম্নচাপ ও স্থলভাগে উচ্চচাপ বিরাজ করায় উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। পরে লিখবে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর উৎপত্তিস্থল ও প্রবাহপথ জলভাগ, তাই গ্রীষ্মে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতে উৎপত্তিস্থল ও প্রবাহপথ স্থলভাগ হওয়ায় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহকালে পশ্চিমবঙ্গ শুষ্ক থাকে। তারপর লিখবে অসম বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর দ্বারা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এবং বন্টন নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত ছাড়া মৌসুমী বায়ুর প্রবাহপথে বাধা দেওয়ার মতো কোনো পর্বত দক্ষিণবঙ্গে নেই, আর এই কারণে উত্তরবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাত 300 থেকে 500 সেমি, আর দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেমি এবং পশ্চিমে মালভূমি অঞ্চলে 100 থেকে 125 সেমি বৃষ্টিপাত হয়। তারপর লিখবে খরা ও বন্যা নিয়ন্ত্রণ। 15ই জুন পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে। মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে দেরিতে প্রবেশ করলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়, আবার মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করলে অধিক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়। তারপর লিখবে ভিন্ন কৃষি পদ্ধতি। হিমালয় পর্বতে বাধা পেয়ে মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অধিক বৃষ্টিপাতের জন্য পর্বতঢালে চা, কমলালেবুর চাষ হয়। সমভূমিতে মাঝারি বৃষ্টিপাতে ধান চাষ হয়। মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতে গম ও রবি শস্যের চাষ হয়। তো নবম শ্রেণী তোমাদের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।